দেখো ফার্স্টের উত্তরটা সি হবে। ঠিক আছে, একদম ঠিক আছে। দেখো আজকে আমরা মেইনসের ডিস্টেন্সের ডাইরেকশন করছি। ঠিক আছে, আরগুলো আমি আগে দেখিয়ে নিই, তাহলে হলে তো হয়ে গেল। দেখো প্রথমেই আমাদের ইনফরমেশনে কি বলেছে, টু বাসেস পি অ্যান্ড কিউ স্টার্ট মুভিং ফ্রম সেম ডিপোট। বলেছে টু বাসেস পি অ্যান্ড কিউ স্টার্ট মুভিং ফ্রম দ্য সেম ডিপোট, মানে দুজনের যাত্রাস্থল এক, যেখান থেকে যাত্রা শুরু করবে। বাস পি স্টার্ট মুভিং ফ্রম ডিপোট টুয়ার্ডস দ্য ইস্ট ডাইরেকশন ফর 7 মিটার টু রিচ স্টপেজ 1। তাহলে আমি ধরলাম ডিপোট হচ্ছে তোমার এখানে মিডিলে। ঠিক আছে, বাস পি starts moving from the depot towards east direction, east and north east, সাউথ ওয়েস্ট। জানো তো তোমরা, ওপরে নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট। তাহলে ইস্ট ডাইরেকশনে কত মিটার যাচ্ছে? 7 মিটার। তাহলে আমি ধরলাম এই যে 7 মিটার ইস্ট ডাইরেকশনে গেছে। কোথায় গেছে? স্টপেজ 1-এ। তাহলে নাম দিলাম S1। ঠিক আছে, দেন ইট টার্নস টুয়ার্ডস ইটস রাইট, আর তার রাইটে টার্ন করেছে, অ্যান্ড ট্রাভেলস 9 মিটার টু রিচ স্টপেজ 2। তাহলে এখানে 9 মিটারে গিয়ে স্টপেজ 2-তে গেছে। দেন অ্যাগেন টার্নস টুয়ার্ডস ইটস রাইট। এখন কোন দিকে মুখ করে আছে? সাউথের দিকে মুখ করে আছে, তাহলে রাইট কোন দিকে হবে? বাঁ দিকে হবে। অ্যান্ড ট্রাভেলস 11 মিটার টু রিচ স্টপেজ 3। তাহলে ওপরে 7 মিটার হয়ে আছে, তাহলে আর যদি আমি একটু এক্সটেন্ড করি, তাহলে এটা 11 মিটার টু রিচ স্টপেজ 3। ঠিক আছে, এরপরে কি বলেছে? দেন ইট টার্নস টুয়ার্ডস নর্থ অ্যান্ড ট্রাভেলস ফর 20 মিটার টু রিচ স্টপেজ 4। তাহলে এখান থেকে 20 মিটার, তাহলে 9 মিটার হয়ে আছে, তাহলে আর একটু এক্সটেন্ড করলে তোমার 20 মিটার হয়ে যাবে। তাহলে এই 20 মিটার গিয়ে কোথায় গেছে? স্টপেজ 4-এ গেছে। ঠিক আছে, এবার কি বলেছে? স্টপেজ 5 ইজ 6 মিটার ওয়েস্ট অফ স্টপেজ 4। তাহলে স্টপেজ 4-এর 6 মিটার ওয়েস্টে কে আছে? স্টপেজ 5। ঠিক আছে, এই হয়ে গেল পি এর ক্ষেত্রে। এবার কি বলেছে? এবার বলেছে বাস কিউ ট্রাভেলস 14 মিটার টুয়ার্ডস নর্থ ফ্রম দ্য ডিপোট। তাহলে ডিপোটের থেকে বাস কিউ, আচ্ছা আমি একটা কাজ করি, কালারটা চেঞ্জ করি। দেখো এই অবধি কত? এই অবধি 9 মিটার। ঠিক আছে, তাহলে বাদ বাকি এখান থেকে এই অবধি কত? 11 মিটার। ঠিক আছে, আমাকে কি বলেছে? বাস কিউ ট্রাভেলস 14 মিটার টুয়ার্ডস নর্থ ফ্রম ডিপোট। তাহলে এই 11-র ওপরে বাস কিউ যাচ্ছে। তাহলে বাস কিউ কোথায় যাচ্ছে? বাস কিউ ধরে নিলাম এইরকম একটা পজিশন থেকে 14 মিটার টানা হচ্ছে বাস কিউ এর। তো বাস কিউ 14 মিটার টেনে এখানে কোথায় যাচ্ছে? স্টপেজ 6 যাচ্ছে ডিপোটের থেকে। দেন ইট টার্নস টুয়ার্ডস ইটস রাইট অ্যান্ড ট্রাভেলস ফর 6 মিটার টু রিচ স্টপেজ 7। তাহলে এখান থেকে 6 মিটার গেছে কোথায়? স্টপেজ 7-এ। ঠিক আছে, অ্যান্ড 9 মিটার ইস্ট, স্টপেজ 8 ইজ 17 মিটার সাউথ অফ স্টপেজ 7। তাহলে স্টপেজ 8 ইজ 17 মিটার সাউথ অফ স্টপেজ 7। তাহলে এ দেখো এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত তোমার 14 মিটার, প্লাস আরো 3 মিটার যাচ্ছে, প্লাস আরো 3 মিটার গেলে আমার কত থাকছে? 17 মিটার গিয়ে স্টপেজ 8-এ আসছে। ঠিক আছে, এবার এখানে কিন্তু এইটা 6 মিটার,
ভালো করে লক্ষ্য করবে, S7 থেকে S6 কিন্তু 6 মিটার, আবার ডিপোর থেকে S1 কিন্তু 7 মিটার, তার মানে কি এখানে 1 মিটার এক্সট্রা আছে, 1 মিটার এখানে এক্সট্রা আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে কি বলছে, অ্যান্ড স্টপেজ 8 is 17 meter south of stoppage 7 and 9 meter east of stoppage 9। তাহলে এই যে 8 আছে, এটা 9 মিটার ইস্ট আছে কার, স্টপেজ 9 এর 9 মিটার ইস্ট, ঠিক আছে। এরপরে কি বলছে, দেন ইট ট্রাভেলস টুয়ার্ডস সাউথ ফ্রম স্টপেজ 9 অ্যান্ড ট্রাভেলস ফর 10 মিটার টু রিচ স্টপেজ 10। তাহলে এখান থেকে এই অবধি তোমার 10 মিটার যাচ্ছে। কি করে 10 মিটার যাচ্ছে দেখো, আমি যদি এটা আলাদা কালি দিয়ে বোঝাই, এইখান থেকে এই পর্যন্ত কত 14 মিটার, এই পর্যন্ত কত 3 মিটার, টোটালে মিলে আমার কত 17 মিটার। তাহলে এই যে 9 এর ভেতরে এই যে 3 মিটার যদি কভার করে নেয় S8, তাহলে বাকি কত থাকছে 6 মিটার বাকি থাকছে। তাহলে এই 10 এর ভেতরে তোমার এখানে কত পড়ছে, এই পর্যন্ত তোমার 6 থাকছে, তাহলে নিচে কত থাকছে, নিচে থাকছে 4, তাহলে টোটালে মিলে কত হচ্ছে 10। তাহলে আমার এখানে S10 কোথায় হবে, S10 হয়ে যাবে এইরকম পজিশন, ঠিক আছে। আর কোথায় কি আছে দেখো, মোটামুটি আমাদের ডায়াগ্রাম কমপ্লিট, ঠিক আছে। এই ডায়াগ্রামটা তোমাদের সকলের এসছে। এরপরে কন্ডিশন কি বলছে, এরপরে কন্ডিশনে বলছে stoppage 1 is named as S1, stoppage 2 is named as S2, ওগুলো তো হয়ে গেছে। These stoppages are assigned different names according to the below given condition. If the distance between the consecutive stoppage reached by the bus is multiple of 3, then Z is named for the second stoppage. তাহলে consecutive স্টপেজের কথা বলেছে, ঠিক আছে, consecutive স্টপেজের কথা বলেছে। দুটো কনজিকিউটিভ স্টপেজের ভেতরকার যদি তোমার ডিস্টেন্স মাল্টিপল অফ 3 হয়, তবে যেটা সেকেন্ড স্টপেজ সেটাকে আমি জেড নামকরণ করব। আচ্ছা, S5 আর S4 এর মধ্যেকার ডিস্টেন্স মাল্টিপল অফ 3, সেকেন্ড ডিস্টেন্স কোনটা, S4 এর পরে তো তোমাকে S5 এ গেছিল, সেটাই তো বলেছে, S4 এর পরে S5 এ গেছে, তাহলে S5 এর নাম আমি জেড দিতে পারি, ঠিক আছে। এরপরে দেখো S3 আর S4 এর টোটালটার ডিস্টেন্স 20, মাল্টিপল অফ 3 নয়। S9 আর S10 এর টোটালটার ডিস্টেন্স 10, মাল্টিপল অফ 3 নয়। S3 S2 এর টোটালটার ডিস্টেন্স 11, মাল্টিপল অফ 3 নয়। S9 S8 এদের ভেতরকার ডিস্টেন্স 9। প্রথমে কোথায় গেছে, প্রথমে গেছে S8 এ, তারপরে কোথায় গেছে, তারপরে গেছে S9 এ। তার মানে আমি S9 কে কি বলতে পারি, S9 কে আমি Z বলতে পারি, ঠিক আছে। এরপরে দেখো S1 S2 এদের ভেতরকার ডিস্টেন্স কত 9, তাহলে S1 থেকে S2 তে গেছে, তাহলে সেকেন্ড পজিশন কোনটা, সেকেন্ড পজিশন S2, তাহলে S2 কেও আমি Z বলতে পারি, ঠিক আছে। এরপরে S6 S7 এদের ভেতরকার ডিস্টেন্স 6, মাল্টিপল অফ 3, সেকেন্ড ডিস্টেন্স কোথায় গেছে, S7 এ গেছে, তাহলে S7 কে আমি Z বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, ডিপোর্ট থেকে বলেনি, ডিপোর্ট থেকে বলেনি, স্টপেজ টু স্টপেজ বলেছে, এটা মাথায় রাখবে, ডিপোর্ট থেকে কিন্তু আমাকে বলেনি। তাহলে S7 আর S8 এর টোটাল ডিস্টেন্স 17, ওটাও হবে না, আর বাদ বাকি কোনো ডিস্টেন্সই বাকি থাকছে না। তাহলে আমাদের সবকটা ডিস্টেন্স হয়ে গেল জেড নামকরণ করা। এরপরে কি বলেছে, ইফ দ্য স্টপেজ ইজ নর্থ ওয়েস্ট অর সাউথ ইস্ট ডিস্টেন্স ফ্রম ডিপোর্ট। নর্থ ওয়েস্ট কোনটা, নর্থ ওয়েস্ট ডাইরেকশন হচ্ছে, নর্থ ওয়েস্ট বলতে এই ডাইরেকশনটাকে বোঝাচ্ছে, নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ইস্ট, সাউথ ইস্ট বলতে এই ডাইরেকশনটাকে বোঝাচ্ছে। নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ইস্ট ডাইরেকশন ফ্রম ডিপোর্ট, দেন স্টপেজ নেমড অ্যাজ ডাব্লু। আচ্ছা, নর্থ ওয়েস্ট মানে ডিপোর্ট থেকে ওপরের দিকে বাদিকে, তাহলে ডিপোর্ট থেকে ওপরের দিকে বাদিকে কে কে আছে, S4 আছে, S5 আছে, তাহলে S4 এর নাম ডাব্লু হলো, S5 এর নামও ডাব্লু হলো, ঠিক আছে। আর কি কেউ আছে না, আর কেউ নেই, ব্যাস এই দুজনই ছিল। আর সাউথ ইস্টে কে কে আছে, সাউথ ইস্টে S2 আছে, S2 এর নাম ডাব্লু হলো, S8 এর নাম ডাব্লু হলো, ঠিক আছে। আর কেউ আছে, আর কেউ নেই, S8 আর S2 এদের দুজনের নাম ডাব্লু হলো, ঠিক আছে। এরপরে
নেক্সট কন্ডিশনে কি আছে দেখা যাক। এরপরে কি বলেছে, এরপরে কি বলেছে, if the stoppage is northeast or southwest direction from depot then the stoppage is named is U। তাহলে নর্থ ইস্ট বলতে এই পজিশন, আর সাউথ ওয়েস্ট মিন্স এই পজিশন। তাহলে নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্ট এইরকম হলে আমরা ইউ দিয়ে ডিনোট করব। তাহলে নর্থ ইস্টে কে আছে, S7 আছে, তাহলে জেড, তারপরে কি চলে আসলো, ইউ চলে আসলো। আর নর্থ ইস্টে কেউ আছে, আর নর্থ ইস্টে কেউ নেই ডিপোর্ট থেকে, ঠিক আছে। আর সাউথ ওয়েস্টে কে কে আছে, সাউথ ওয়েস্টে তোমার S9 আছে, ইউ চলে আসলো, S10 আছে, ইউ চলে আসলো, S3 আছে, ইউ চলে আসলো, ঠিক আছে। আর কি কেউ আছে, আর কেউ নেই, এই তিনজন ছিল, এই তিনজনের নাম ইউ দিলাম। এরপরে কি বলেছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টপেজ অ্যান্ড দ্য ডিপোর্ট ইজ নন প্রাইম অড নাম্বার। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন স্টপেজ অ্যান্ড ডিপোর্ট, স্টপেজ আর ডিপোর্টের ভেতরকার ডিস্টেন্স যদি নন প্রাইম অড নাম্বার, নন প্রাইম অড নাম্বার মিন্স, নন প্রাইম অড নাম্বার মিন্স 1 3, নন প্রাইম, প্রাইম হবে না 1, তারপরে তোমার এখানে 9 হতে পারে, ঠিক আছে, 1 হতে পারে, 9 হতে পারে, তারপরে তোমার 15 হতে পারে, নন প্রাইম নাম্বার হবে না কিন্তু অড নাম্বার হবে। এরকম যদি ডিস্টেন্স থাকে তবে তাকে আমরা কি বলবো, এরকম ডিস্টেন্স থাকলে তাকে আমরা বলবো কি দিয়ে ডিনোট করব, এক্স দিয়ে ডিনোট করব। এবার কি বলছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টপেজ অ্যান্ড ডিপোর্ট ইজ নন প্রাইম অড নাম্বার ক্যালকুলেট দ্য টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স ক্যালকুলেট করার পরে দেন স্টপেজ নেমড অ্যাজ এক্স। আচ্ছা, প্রথমে কিউ এর পি এর থেকে শুরু করি। পি এর ডিপোর্ট থেকে স্টপেজ S1 পর্যন্ত 7 হুইচ ইজ এ প্রাইম নাম্বার, তাহলে আমি S1 কে তোমার এক্স নামকরণ করতে পারবো না। এবার S1 থেকে S2 কত, 9। এবার টোটাল ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলেছে ডিপোর্ট থেকে, ডিপোর্ট থেকে টোটাল ডিস্টেন্স ক্যালকুলেট মানে 7 + 9 S2 পর্যন্ত, ডিপোর্ট থেকে ডিপোর্ট টু S2 এই পর্যন্ত টোটাল ক্যালকুলেট করতে হবে, করলে আমার কত আসছে 16। এটা অড নাম্বার না, তাহলে আমি S2 কে আমি এক্স বলতে পারবো না। এরপরে S2 থেকে S3 যাচ্ছে, তাহলে 16 সঙ্গে যদি তুমি 11 যোগ করো তাহলে তোমার কত আসছে 27। 27 অড নাম্বার প্লাস নন প্রাইম নাম্বার, 27 কে তুমি ভাঙতে পারবে, 27 3 নং 27 ভাঙতে পারবে। তাহলে S3 কে আমি কি বলতে পারবো, ডিপোর্ট থেকে S3 কে যদি আমি 27 টোটাল ক্যালকুলেট করি তাহলে একে আমি এক্স বলতে পারবো। এবার S3 থেকে আমি যখন S4 যাচ্ছি তাহলে আরো 20 অ্যাড করো, 47। 47 ইজ এ প্রাইম নাম্বার, যার জন্য আমি S4 কে এক্স বলতে পারবো না। 47 এর সঙ্গে 6 যোগ করো, 6 যোগ করলে আমার কত চলে আসছে 53। 53 ইজ অলসো এ প্রাইম নাম্বার, 53 ইজ অলসো এ প্রাইম নাম্বার, যার জন্য আমি এটাকেও S5 কেও আমি এক্স বলতে পারবো না। বোঝা গেছে কি করে করলাম। এইবার কিউ থেকে যাচ্ছি, কিউ থেকে ডিপোর্ট থেকে তোমার S6 পর্যন্ত 14 হুইচ ইজ ইভেন নাম্বার, যার জন্য আমি S6 কে এক্স বলতে পারবো না। এরপরে আমি কোথায় যাচ্ছি, এরপরে 14 + 6 20, ডিপোর্ট থেকে S7 পর্যন্ত টোটাল ডিস্টেন্স 20, এটা প্রাইম অড নাম্বার না, যার জন্য বলতে পারবো না। এবার 20 সঙ্গে যদি আমি 17 যোগ করি তাহলে কত চলে আসছে 37। 37 আমার কি প্রাইম নাম্বার, যার জন্য আমি S8 কেও এক্স বলতে পারবো না। 37 এর সঙ্গে আমি যখন এই 9 অ্যাড করব, মানে ডিপোর্ট থেকে S9 পর্যন্ত ডিস্টেন্স ক্যালকুলেট করব, তখন আমার কত চলে আসছে 46 হুইচ ইজ ইভেন নাম্বার, যার জন্য আমি একে বলতে পারবো না। এবার এই 9 এর থেকে আমার কত অ্যাড করছি, 10 অ্যাড করছি, 56। তাহলে 10 অ্যাড করলে 56 করলে S10 এ গেলাম, S10 এ গেলেও আমি এক্স বলতে পারলাম না, কারণ এটা ইভেন নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে পরের কন্ডিশন কি বলেছে, পরের কন্ডিশন, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টপেজ অ্যান্ড দ্য ডিপোর্ট ইজ অ্যান ইভেন নাম্বার দেন ক্যালকুলেট দ্য টোটাল ডিস্টেন্স দেন দ্য স্টপেজ ইজ নেমড অ্যাজ ভি, ঠিক আছে। আচ্ছা, কিউ দিয়ে শুরু করি। ডিপোর্ট থেকে তোমার S6 পর্যন্ত কি ইভেন নাম্বার, তাহলে স্টপেজকে আমি কি নামকরণ করব, ভি, তাহলে S6 কে আমি ভি বলতে পারবো।
14 + 6 20, তার মানে এই S7 কেও আমি ভি বলতে পারবো। 20 সঙ্গে 17 যোগ করলে 37, 37 মানে এটা অড নাম্বার, S8 কে আমি ভি বলতে পারবো না। 37 এর সঙ্গে 9 যোগ করলে কত? 46, 46 ইজ এন ইভেন নাম্বার, যার জন্য আমি S9 কেও ভি বলতে পারবো। ঠিক আছে, 46 এর সঙ্গে 10 যোগ করলে S10, 56, যার জন্য আমি S10 কেও তোমার ভি বলতে পারবো, কারণ এটা ইভেন নাম্বার। এবার পি তে ক্যালকুলেট করি। প্রথমে তো 7, হুইচ ইজ নট অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে, তারপরে S1 থেকে 7 আর 9 কত? 16, 16, 16 ইজ অ্যান ইভেন নাম্বার। 16 ডিপোর্ট থেকে S2 পর্যন্ত ইভেন নাম্বার হলে আমি S2 কে আমি ভি বলতে পারবো। S2 থেকে তোমার S3 11 যোগ করলে আমার কত আসছে? 27, হুইচ ইজ অ্যান অড নাম্বার। 27 + 20 কত? 47, হুইচ ইজ অ্যান অড প্রাইম নাম্বার, যার জন্য আমি S4 কে আমি ভি বলতে পারবো না। 47 + 6 করলে আমার 53 চলে আসছে, যার জন্য S5 কেও আমি ভি বলতে পারবো না। এবার চলে আসি লাস্ট কন্ডিশনে। এবার কি বলছে? ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টপেজ অ্যান্ড দ্য ডিপোর্ট ইজ এ প্রাইম নাম্বার, ক্যালকুলেট দ্য টোটাল ডিস্টেন্স, দেন স্টপেজ ইজ নেমড অ্যাজ ওয়াই। তাহলে যদি প্রাইম নাম্বার হয় তাহলে স্টপেজকে আমি ওয়াই ক্যালকুলেট করবো। তাহলে আগে পি দিয়ে, পিতে যদি আমি দেখি, পিতে দেখলে পি থেকে S1 এ গেলে প্রাইম নাম্বার ওয়াই, S1 থেকে S2 গেলে ইভেন নাম্বার যাচ্ছে, হচ্ছে না। S2 থেকে S3 গেলে 27 হচ্ছে, S2 থেকে S3 গেলে 27 হচ্ছে, যার জন্য এটাও তোমার প্রাইম নাম্বার হচ্ছে না, যার জন্য একেও আমরা ক্যালকুলেট করতে পারছি না। ঠিক আছে, এরপরে কি বলছে? এরপরে বলছে এর সঙ্গে যদি আমি 20 অ্যাড করি, 27 এর সঙ্গে 20 অ্যাড করলে আমার কত আসছে? 47, 47 কি প্রাইম নাম্বার, যার জন্য আমি একে কি বলতে পারবো? ওয়াই বলতে পারবো। ঠিক আছে, তারপরে 47 এর সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে আসছে 53, হুইচ ইজ অলসো এ প্রাইম নাম্বার, যার জন্য আমি একেও ওয়াই বলতে পারবো। ঠিক আছে, এবার কিউ দিয়ে যদি আমি ক্যালকুলেট করি, কিউ দিয়ে কিউ থেকে S6 পর্যন্ত 14, এটা তো প্রাইম নাম্বার না। 14 + 6 20, প্রাইম নাম্বার না। 20 + 17 37, যার 37 ইজ এ প্রাইম নাম্বার, তার জন্য S8 কে আমি কি বলতে পারবো? ওয়াই বলতে পারবো। ঠিক আছে, 37 + 9 46, প্রাইম নাম্বার না। 46 + 10 56, প্রাইম নাম্বার না। তাহলে আমাদের পুরো কন্ডিশন গোছানো হয়ে গেল। বলো এই অবধি বুঝতে পেরেছো? দেখো প্রথম কোয়েশ্চেনে কি বলছে? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন অফ S10 উইথ রেসপেক্ট টু S5। S10 থেকে এই যে S10 আছে, এই S10 থেকে S5 এর শর্টেস্ট ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন বের করতে হবে। কি করে বের করবে? দেখো শর্টেস্ট ডিস্টেন্স এর ডাইরেকশন মানে কি? অতিভুজের, আমাকে অতিভুজের লেন্থ বের করতে হবে। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে অতিভুজ দাঁড়ায়, এখানকার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কিরকম হবে রাখতে? এরকম এরকম এরকম। এই যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা শর্টেস্ট ডিস্টেন্সের আমাকে লেন্থ বের করতে হবে। তাহলে কোন দিকে তাকিয়ে আছে? অবভিয়াসলি এখানে S5 এর রেসপেক্টে S10 সাউথ ইস্টের দিকে তাকিয়ে আছে। এখানে অপশন সাউথ ইস্ট একটাই আছে, যার জন্য দেখে তুমি অপশন সি মার্ক করতে পারো আরামসে, উইদাউট এনি ক্যালকুলেশন। বাট পরীক্ষাতে যদি দুটো সাউথ ইস্ট দেয় তখন কি করবে? তখন কি করে করবে আমাকে একটু বলতে পারবে? দেখো কি করে বের করতে হবে। প্রথমে আমি এই যে বেস আছে, বেসটাকে S10 পর্যন্ত বর্ধিত করব। S10 পর্যন্ত বর্ধিত করলে তোমার কতটা লেন্থ আমার এক্সট্রা খাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। কতটা লেন্থ এক্সট্রা খাচ্ছে দেখো, এইখানে ডিপোর্ট থেকে S1 পর্যন্ত কত? 7 মিটার। 7 মিটার, যার ভেতরে S6 আর S7 কতটা নিয়েছে? 6 মিটার। তাহলে এক্সট্রা কত আছে? 1 মিটার। এক্সট্রা 1 মিটার আছে। আর এখানে তোমার টোটালে তোমার কত খেয়েছে? S8 আর S9, S8 আর S9, কারণ আমি বলতে চাইছি যে এখানে এক্সট্রা তোমার 1 মিটার আছে, যার আর তারপরে S8 আর S9 টোটালে কত খেয়েছে? S8 আর S9 টোটালে খেয়েছে 10 মিটার। তাহলে টোটালে 9, এই যে 9 আর এই যে 1, এই টোটালটা মিলে এই পুরো হরাইজন্টাল লাইনটা যদি আমি অ্যাড করে দিই তাহলে আমি কত পাচ্ছি? 10 মিটার, যেটা এই S3 আর S2 এর 11-র ভেতরে এই 10 পর্যন্ত খেয়ে গেছে। 10 পর্যন্ত খেয়ে গেছে। বাকি আছে কত? বাকি আছে 1 মিটার। তাহলে আমি যে এই যে ওপরের বেসটা বর্ধিত করব, বর্ধিত কত মিটার পর্যন্ত করব? 1 মিটার পর্যন্ত করব। তাহলে আমার টোটাল বেস কত হয়ে গেল?
টোটাল বেস দাঁড়ালো আমার 7 মিটার। এইটুকুনি তোমরা ক্লিয়ার আছো? টোটাল বেস আমি কি করে 7 মিটার পেলাম বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এইবার টোটাল বেস তুমি যখন 1 মিটার পেয়ে গেলে, এইবার আমাকে এইখান থেকে এই পর্যন্ত তো আমাকে একটা লাইন ড্র করতে হবে। এটা কত মিটারের হবে কি করে বের করবে? দেখো, তোমাকে আমি যখন করিয়েছিলাম, এটা যখন আঁকছিলাম তখন তোমাকে বলেছিলাম যে এই টোটালটা হচ্ছে তোমার 20 মিটার, এই টোটালটা 20 মিটার, যার ভেতরে এই ক্রসিং থেকে S9 পর্যন্ত কত গেছে? এই ক্রসিং থেকে S9 পর্যন্ত গেছে 6 মিটার। তাহলে বাদ বাকি কতটুকুনি আছে 20 মিটারের ভেতরে? বাদ বাকি 14 মিটার আছে। 14 প্লাস 6 মিলেই 20 মিটার হচ্ছে, তাহলে বাদ বাকি আছে 14 মিটার। তাহলে আমার টোটাল লেন্থ কত দাঁড়াচ্ছে? S10 পর্যন্ত টোটাল লেন্থ কত? এই যে 14, এই 14 মিটার, এই 6 মিটার প্লাস 4 মিটার, 14, 6 প্লাস 4, তার মানে টোটাল লেন্থ আমার কত দাঁড়াচ্ছে? 24 মিটার। বলো 24 মিটার পর্যন্ত বুঝতে পেরেছো কি করে গেলাম? বোঝা গেছে? শ্রেয়া, বিকি, বোঝা গেছে 24 মিটার? বিকি, ডাউট আছে? তাহলে বেস পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, তাহলে অতিভুজ কত? √of 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। 7 স্কোয়ার কত? 49, 24 স্কোয়ার কত? 576। যোগ করে দাও, 4 আর 9, 6 আর 9 15, 5, 4 এর সাথে 11 এর 12, 2, 5 আর 1 6, 625। 625 এর রুট কত? 625 এর রুট করলে আমার চলে আসছে 25 মিটার। তাহলে এখান থেকে এইভাবে আমি বের করতে পারলাম এটা 25 মিটার। তার জন্য ঠান্ডা মাথায় ক্যালকুলেট করলে আরামসে পাবে না, একদম পাবে। তোমার ডায়াগ্রাম যদি ঠিক থাকে তুমি পাবে। বোঝা গেছে কি করে করলাম? কোয়েশ্চেনে বলছে which of the following pair of stoppages has been assigned with maximum names? maximum names কার কার আছে? S2, S6, S2 আর S6। X2 তে 3টে নাম আছে, S6 এ একটা নাম আছে। B তে কি বলছে? S10, S1। S10 এ কটা নাম? দুটো নাম। S1 এ কত? S1 এ একটা নাম। S7, S4। S7 এ কত? 3টে নাম। S4 এ কত? S4 এ দুটো নাম। S5, S9। S5 এ কত? 3টে নাম। S9 এ কত? S9 এও 3টে নাম। তিনটে হাইয়েস্ট, কারণ আমরা 4টে নাম একটাও পাইনি। হ্যাঁ, যেহেতু আমরা 4টে নাম একটাও পাইনি তার জন্য তিনটেই হাইয়েস্ট, তার জন্য আমার অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে ডি, 2 এর ডি। ঠিক আছে, 3 নাম্বার কোয়েশ্চেন করো এখান থেকে। which of the following pair of stoppages falls in straight line? S6, S9 কি স্ট্রেট লাইনে পড়ছে? S6, S9 স্ট্রেট লাইনে পড়ছে না। S4, S7, S4 কোথায়? S4, S7 স্ট্রেট লাইনে পড়ছে না। নেক্সট পেজ যেতে হবে। S2, S8, S2 আর S8, S2, S8 না, স্ট্রেট লাইন না। S7, S1, S7, S1 দেখতে দাও। S7, S1 না, স্ট্রেট লাইন না, এটা নান অফ দিস হবে। কোনোটাই স্ট্রেট লাইনে পড়ছে না, তাহলে 3 নম্বরের অ্যান্সার কি হয়ে যাবে? নান অফ দিস। স্ট্রেট লাইন মানে কি? একই লাইনে থাকবে, একই লাইনে কেনোটাই নেই, তাহলে নান অফ দিস, সিম্পল। 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ইফ স্টপেজেস 11 মিটার, if stoppage 11 is 1 meter west of the depot and stoppage 12 is 6 meters south of stoppage 2, তাহলে এটা অন্য কালার দিয়ে একটু আঁকি। if stoppage 11 is 1 meter west, তাহলে 1 meter west means আমি এখান দিয়ে একটা 1 মিটার এঁকে stoppage 11 কে এরকম পজিশনে আঁকলাম। ঠিক আছে, 1 meter west of from the depot। ঠিক আছে, এই স্টপেজ 11 আর পি এর এটা কিন্তু একই লাইনে আছে, মাথায় রাখবে। আমি এটা উপরে করেছি ঠিকই, কিন্তু এটা পি এর সঙ্গেই আছে, কারণ এটা ডিপোট থেকেই ছাড়ছে, কিন্তু এই যে পি এর সঙ্গেই কিন্তু আছে, এর থেকে 1 মিটার দূরে স্টপেজ 11 আছে। ঠিক আছে, এবার কি বলছে?
and stoppage 12 is 6 meter south of stoppage 2. স্টপেজ 2 এর 6 মিটার সাউথে আছে। স্টপেজ 2 কোথায় আমার বাবা? এই যে স্টপেজ 2 এর 6 মিটার সাউথে কে আছে? 12 আছে। তাহলে এই দেখো এই অবধি কত? এই অবধি হচ্ছে তোমার 4, এই অবধি 4, তাহলে বাদ বাকি 2 অ্যাড করলে আমি কি পাচ্ছি? স্টপেজ 12 এখানে পেয়ে গেলাম 6 মিটার সাউথে। is same as the shortest distance between dash and dash. কার কার শর্টেস্ট ডিস্টেন্সের মতো এর কার কার শর্টেস্ট ডিস্টেন্স ফলো করছে? তাহলে আগে S11 আর S12 এর শর্টেস্ট ডিস্টেন্স দেখতে হবে। S11 এর বেস কত? S11 এর টোটাল বেস হচ্ছে এই 1 আর এই 7 মিলে হচ্ছে বেস হচ্ছে 8। লম্ব কত? লম্ব পারপেন্ডিকুলার কত? এই যে 9 আর 6, এখানে টোটালে 6, 9 আর 6 কত? 15। তাহলে রুট ওভার অফ 8 স্কোয়ার 64, 15 স্কোয়ার 225, যোগ করো 9 ঘর 8 ঘর 2 ঘর, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স কত? শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 70। বলো শর্টেস্ট ডিস্টেন্স ক্লিয়ার আছো S11 আর S12 এর? কোনো ডাউট শর্টেস্ট ডিস্টেন্সে? শর্টেস্ট ডিস্টেন্স হয়ে গেল। এবার আমাকে চেক করতে হবে এর ভেতরে কার কার শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 70। দেখো S6 আর ডিপোর্ট, S6 আর ডিপোর্টের ভেতরকার শর্টেস্ট ডিস্টেন্স 14। S4 আর S3, S4 আর S3 শর্টেস্ট ডিস্টেন্স 20। S9 S8, S9 আর S8 এর শর্টেস্ট ডিস্টেন্স যেহেতু একই সরল রেখায় আছে তার জন্য 9। S7 S8, S7 আর S8 এর শর্টেস্ট ডিস্টেন্স দেখো আমাদের বলেই দেওয়া আছে এটা 17। S7 আর S8 এর শর্টেস্ট ডিস্টেন্স আমাদের বলেই দেওয়া আছে 17। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, 4 এর ডি। ঠিক আছে। 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 4 of the following 5 pairs or stoppages are alike in a certain way based on the directions in the given arrangement and thus form a group. Which one of the following does not belong to the group? আচ্ছা, S3 আর S6 এর ডাইরেকশন দেখো। S3 কোথায় আছে? S3 নিচে আছে। S6 কোথায় আছে? S6 ওপরে আছে। তাহলে এর ডাইরেকশনটা কি? সাউথ ওয়েস্ট। S10 S7, S10 S7 সাউথ ওয়েস্ট। S7 এর সাউথ ওয়েস্টে কে আছে? S10 আছে। S9 S1, S9 S1, S9 S1, S1 এর সাউথ ওয়েস্টে কে আছে? S9 আছে। S10 S8, S10 S8, S8 এর সাউথ ওয়েস্টে কে আছে? S10 আছে। S2 S6, S2 S6, S6 এর সাউথ ইস্টে কি আছে? S2 আছে। S6 এর সাউথ ইস্টে সবকটা তোমার সাউথ ওয়েস্টে আছে। দ্বিতীয়টা সাউথ ওয়েস্টে, প্রথমটা আছে, আর লাস্টেরটা হচ্ছে দ্বিতীয়টা সাউথ ইস্টে হচ্ছে কি? S2 আছে। তাহলে আমাদের লাস্টেরটার অ্যান্সার কি হয়ে গেল? 5 এর ই। বলো ডিস্টেন্স আর ডাইরেকশন ক্লিয়ার তোমরা? দেখো কি বলেছে? দ্য ফ্যামিলি কনসিস্ট of 10 person A, B, C, D, E, P, Q, R, S, T. They are sitting in 2 parallel rows containing 5 persons each. In such a way is an equal distance between adjacent person. In row 1, A, B, C, D, E are seated. In row 1, A, B, C, D, E are seated and all are facing north. তাহলে 5 জন আছে, 1 2 3 4 5। যারা নর্থের দিকে তাকিয়ে আছে তারা কি? A, B, C, D, E। ঠিক আছে। রো 2 P, Q, R, S, T all of them facing south। তাহলে রো 2 তে কে কে আছে যারা ফেসিং সাউথে আছে? P, Q, R, S, T। ঠিক আছে। এবার কি বলেছে? each person in row faces one person in row। ঠিক আছে। S sits second to the right of his mother-in-law। আগে পয়েন্টগুলো নোট করে নিন। S sits second to the right, তাহলে S কোথায় আছে? S সাউথের দিকে তাকিয়ে আছে। তাহলে রাইট কোন দিকে? বাঁ দিকে। S sits second to the right of his mother-in-law। তাহলে S কে? S মেল। SS mother-in-law এর সেকেন্ড টু দ্য রাইটে কে আছে? S আছে। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? The one who faces S is the brother-in-law of R.
যে এস কে ফেস করবে সে কে, আর্স ব্রাদার ইন ল, ঠিক আছে। অ্যান্ড সিট থার্ড টু দ্য লেফট অফ সি, তাহলে আর এর ব্রাদার ইন ল কোথায় আছে, সি এর থার্ড টু দ্য লেফটে আছে, সি এর থার্ড টু দ্য লেফটে আর এর ব্রাদার ইন ল আছে। দ্য নাম্বার অফ পার্সন সিটিং টু দ্য রাইট অফ সি, the number of persons sitting to the right of C is two less than the number of persons sitting to the right of R, ঠিক আছে। তাহলে আর এর রাইট কোন দিকে, বা দিকে, তাহলে আর এর রাইটে যতজন আছে সি এর রাইটে তার থেকে দুজন কম আছে। 4 নাম্বার পয়েন্ট কি বলেছে, নেইদার এ নর আর ইজ এ ম্যারিড পার্সন, তাহলে এ আর আর হচ্ছে আনম্যারিড, ঠিক আছে। নো ওয়ান সিটস বিটুইন বি অ্যান্ড হিজ অনলি সন, তাহলে বি আর তার সন, বি এর সন ইমিডিয়েট নেইবারে বসবে, তাহলে বি অ্যান্ড নো ওয়ান সিট বি অ্যান্ড হিজ, তাহলে বি অ্যান্ড হিজ, তাহলে এই যে হিজ আছে তার মানে কি বি হচ্ছে তোমার কি মেল, ঠিক আছে। একটুখানি মিউট করে দাও তো, বি অ্যান্ড হিজ অনলি সন, ঠিক আছে। অনলি সন হু ফেসেস হিজ ডটার কিউ, বি এর সন তার ডটার কিউ কে ফেস করবে, তাহলে ডটার কিউ মানে কিউ ফিমেল, ঠিক আছে। সি অ্যান্ড হিজ গ্র্যান্ড প্যারেন্ট আর নট ফেসিং ইচ আদার, তাহলে সি কে মেল, সি অ্যান্ড হিজ গ্র্যান্ড প্যারেন্ট, তাহলে সি এর গ্র্যান্ড প্যারেন্ট যে আছে, সি অ্যান্ড হিজ গ্র্যান্ড প্যারেন্ট, এটা যদি সি হয় এটা সি এস গ্র্যান্ড প্যারেন্ট, ঠিক আছে, একে অপরকে ফেস করবেন, ঠিক আছে। তাহলে সি কোথায় আছে, থার্ড জেনারেশনে, মাথায় রাখবেন। পি ইজ দ্য গ্র্যান্ড প্যারেন্ট অফ সি, পি কে, পি হচ্ছে সি এর গ্র্যান্ড প্যারেন্ট, ঠিক আছে। অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন আর নিস অ্যান্ড ই, তাহলে আর এর নিস, আর নিস আর ই এর ভেতরে একজন আছে, আর নিস আর ই এর ভেতরে একজন আছে। ই হুস ইজ দ্য মাদার ইন ল অফ ডি, তাহলে ই কে মহিলা, ই হু ইজ দ্য মাদার ইন ল অফ ডি, ঠিক আছে। এ অ্যান্ড হার সিস্টার ইন ল, এ অ্যান্ড হার তার মানে কি এ হচ্ছে ফিমেল, এ অ্যান্ড হার সিস্টার ইন ল হু হ্যাজ নো সিবলিং আর ফেসিং ইচ আদার, তাহলে এ অ্যান্ড হার সিস্টার ইন ল, এস সিস্টার ইন ল যার কোনো সিবলিং নেই, নো সিবলিং, নো সিবলিং is facing each other, A and her sister-in-law who has no sibling facing each other. P is the grandmother of S wife, P is the grandmother, তাহলে P কি, P হয়ে গেল তোমার এখানে ফিমেল, P is the grandmother of S এর ওয়াইফ, তাহলে এস এর ওয়াইফের গ্র্যান্ড মাদার কে হয়ে গেল, পি। তাহলে এস এর ওয়াইফের গ্র্যান্ড মাদার হচ্ছে কি পি। তাহলে আমি যদি ব্লাড রিলেশনে যাই, লক্ষ্য করবে ভালো করে, ব্লাড রিলেশনে যদি যাই তাহলে এস কোথায় যাবে, থার্ড জেনারেশনে কে আসবে, এস, এস কে মেল, এস এর ওয়াইফ এখানে আছে, তার গ্র্যান্ড মাদার কে আসছে, পি, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে তো তোমার সি বসবে না, কারণ সি কি, সি হচ্ছে মেল, ঠিক আছে। তাহলে এস এর ওয়াইফ কে হতে পারে, এবার এস এর ওয়াইফের আগে এস এর যদি আমি মাদার ইন লকে দেখি, এস এর মাদার ইন লকে দেখি, এস আর এস এর মাদার ইন ল কোথায় বসবে, একই রোতে বসবে, এস আর এস এর মাদার ইন ল একই রোতে বসবে, তার মানে কে, পি কিউ আর টি, এই চারজনের ভেতরে একজন হবে কে, এস এর মাদার ইন ল, যার ভেতরে কি
যার ভেতরে আর হচ্ছে আনম্যারিড, তাহলে আর হয়ে গেল ক্যান্সেল। ঠিক আছে, পি তো হবে না, পি তো বলেছে এস এর ওয়াইফের গ্র্যান্ড মাদার, তাহলে পি তো তোমার হচ্ছে না। তাহলে বাকি থাকছে কিউ আর টি। এবার কিউ, কিউ কি, কিউ হচ্ছে ডটার, কিউ হচ্ছে ডটার যে থার্ড জেনারেশনে আছে, কিউ কিউ হচ্ছে ডটার। ঠিক আছে, কারণ এখানে দেখো এখানে কি বলেছে, বি এর সানের মেয়ে, বি তার সান আছে, তার মেয়ে হচ্ছে কিউ, তাহলে কিউ, কিউ কোথায় আছে, থার্ড জেনারেশনে, তাহলে কিউ, কিউ তোমার এস এর মাদার ইন ল হবে না। তাহলে এস এর মাদার ইন লর জন্য কে বাকি থাকলো, টি, তাহলে এস এর মাদার ইন ল কে হয়ে গেল, টি। তাহলে টি এর সেকেন্ড টু দ্য লেফটে কে আসবে, টি এর সেকেন্ড টু দ্য রাইটে কে আসবে, এস আসছে। বলো এইটা কি করে বের করলাম, বুঝতে পেরেছো? এইটুকুনি কি করে বের করলাম, বুঝতে পেরেছো? এইবার দেখো, এইবার একটু অ্যাজাম্পশন খাটাতে হবে। এবার বি ও ফার্স্ট জেনারেশনে, পি ও ফার্স্ট জেনারেশনে, আমি কি করতে পারি, পি এর সঙ্গে বি এর আগে বিয়ে করিয়ে দিলাম, তাহলে এই যে কিউ আসছে, কিউ এর সঙ্গে আমি এস এর বিয়ে করালাম। ঠিক আছে, এটা আমি একটা অ্যাজাম্পশন লাগালাম, কারণ এছাড়া আমার চোখে এখন আর কিছু পড়ছে না। তাহলে এস এর সঙ্গে এস এর ওয়াইফ কে দাঁড়ালো, এস এর ওয়াইফ দাঁড়ালো কিউ। ঠিক আছে, এরপরে কি বলছে যে আর এর এস যাকে ফেস করবে সে কে আর এর ব্রাদার ইন ল, এস যাকে ফেস করবে সে হচ্ছে আর এর ব্রাদার ইন ল, তার মানে আর এর ব্রাদার ইন ল এ বি সি ডি ই এর ভেতরে একজন হবে, যার ভেতরে সি হবে না, কারণ সি এর থার্ড টু দ্য লেফটে কে বসছে, আর এর ব্রাদার ইন ল। তাহলে বাকি থাকছে কে, এ বি ডি আর ই। ঠিক আছে, এইবার কি কি হতে পারে, এবার বলেছে ই হচ্ছে ডি এর মাদার ইন ল, ই হচ্ছে তোমার ডি এর মাদার ইন ল। ঠিক আছে, তাহলে ই যদি ডি এর মাদার ইন ল হয়, তাহলে ই আর ডি কে আমি কোথায় বসাবো, ই আর ডি কে আমি কোথায় বসাবো, আচ্ছা তোমার এখানে সি সি এর গ্র্যান্ড প্যারেন্টকে ফেস করবে না। ঠিক আছে, সি সি এর গ্র্যান্ড প্যারেন্টকে ফেস করছে না, আর এর নিস আর ই এর মাঝখানে একজনের গ্যাপ, আর এর নিস তার মানে কে আছে, আর এর নিস এ বি ডি সি এর ভেতরে একজন আছে, তার এ বি এ বি ডি সি, যার ভেতরে তোমার সি তো মেল, সি হলো না, বি তো মেল, বি হলো না, তাহলে কে বাকি থাকলো, এ আর ডি, এ আর ডি এর ভেতরে হবে, তাহলে আর এর নিস। ঠিক আছে, তাহলে পি বি হলো, টি হলো, এস হলো, কিউ হলো, তাহলে আর কে আমি কোথায় বসাবো? আচ্ছা, আর একটা কথা বলে দিয়েছিল যে এ আর এর সিস্টার ইন ল, এ তো তোমার আনম্যারিড, এ তো একটা মেয়ে, তাহলে এ যদি মেয়ে হয় এর সিস্টার ইন ল কি করে ক্রিয়েট হবে, এর একটা ব্রাদার আছে, ব্রাদারের সঙ্গে কারোর বিয়ে হয়েছে, তাহলেই তার এর সিস্টার ইন ল বেরোবে, এর একটা ব্রাদার আছে, ব্রাদারের সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে আমি সেকেন্ড জেনারেশনে যদি আমি এ কে রাখি, তাহলে টি কি হয়ে গেল, এর সিস্টার ইন ল, কারণ এখানে একটা মেল বসবে, এখানে একটা মেল বসবে। ঠিক আছে, তাহলে টি, টি এর কোনো সিবলিং নেই, তাহলে টি এর কোনো সিবলিং বেরোচ্ছে না। ঠিক আছে, আর কি বসাতে পারি আমি, এবার বলেছে আর এর নিস, আর এর নিস, আর আর হচ্ছে তোমার আনম্যারিড, আর বি এর সন, বি এর সন, দেখো আর তো তোমার এখানে বসবে না, আর এখানে বসলে আর এর নিস আমি করতে পারবো না। ঠিক আছে, আর এর মেয়ে হয়ে যাবে, তাহলে আর তো তোমার এখানে বসছে না, তাহলে আর কে কে বসতে পারে, ই হচ্ছে ডি এর, ই হচ্ছে ডি এর মাদার ইন ল, ই হচ্ছে ডি এর মাদার ইন ল। আচ্ছা, ই যদি ডি এর মাদার ইন ল হয়
আর ডি এর ব্যাপারে কিছু বলেছে? আর এর নিচ আর ই এর মাঝখানে একটা গ্যাপ, তাহলে আর এর নিচ কি হতে পারে? আর এর নিচ তোমার, আর এর ব্যাপারে কিছু জানি না আমরা। এস এর মাদার ইন ল, এস কাকে ফেস করছে? আর এর ব্রাদার ইন ল। আর এর ব্রাদার ইন ল, আর এর ব্রাদার ইন ল কি করে বের করব? আর এর ব্রাদার ইন ল কি করে বের করব? আর এর ব্রাদার ইন ল যদি আমি পি এর একটা ভাইকে আমি পি এর একটা ভাই বা বোন আর করে দিই, তাহলে বি কি হয়ে গেল? আর এর ব্রাদার ইন ল। বি কি হয়ে গেল? আর এর ব্রাদার ইন ল। ঠিক আছে, তাহলে আর এর নিচ কে হয়ে যাচ্ছে? আর এর নিচ হয়ে যাচ্ছে তোমার এ। আর এর নিচ হয়ে যাচ্ছে তোমার এ। তাহলে এ আর ই এর মাঝখানে তোমার একটা গ্যাপ, কারণ যেহেতু এটা একই রোতে আছে। ঠিক আছে, আচ্ছা সি এর গ্র্যান্ড প্যারেন্ট। আচ্ছা সি এর গ্র্যান্ড প্যারেন্ট, আচ্ছা সি এর গ্র্যান্ড প্যারেন্ট মানে সি থার্ড জেনারেশনে হবে। সি যদি থার্ড জেনারেশনে হয়, তাহলে এস এর যেহেতু বাবা মা জানি না, তার জন্য সি কে আমি কিউ এর ভাই করতে পারি। সি এর গ্র্যান্ড প্যারেন্টকে আমি ফেস করছি না। ঠিক আছে, তাহলে কজন হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9 জন হলো। ঠিক আছে, সি এর গ্র্যান্ড প্যারেন্ট 9 জন হলো। এরপরে কি বলছে? এরপরে আর একজন বাকি থাকছে, এটা আর দুজন বাকি থাকছে বসানোর জন্য। ই কে আমি 1 2 3 4 5 6 7 8 9, টোটালে কতজন? 10 জন। তাহলে ই আর ডি কে আমি বসাতে হবে। ই আর ডি কে বসাতে হবে। ই ইজ দ্য মাদার ইন ল অফ ডি। ই ইজ দ্য মাদার ইন ল অফ ডি। তাহলে আমি যদি এখানে দেখো, ই ইজ দ্য মাদার ইন ল অফ ডি। আচ্ছা, ই ইজ দ্য মাদার ইন ল অফ ডি। ডি যদি তোমার এখানে বসি, ডি যদি তোমার এখানে বসে, তাহলে টি এর মা তো তোমার ই হতে পারে, কারণ এখানে এটা তো বলে দেয়নি যে প্রত্যেকটা বাবা মাকে জ্যান্ত হতে হবে। টি এর মা ই হতে পারে, তাহলে ই তোমার কোন ইয়েতে চলে আসলো? ই চলে আসলো থার্ড জেনারেশনে। তাহলে টোটাল ডায়াগ্রামটা যদি এরকম দাঁড়ায় যে এস এর সঙ্গে কিউ এর বিয়ে হয়েছে, কিউ এর ভাই হচ্ছে তোমার সি, কিউ এর বাবা হচ্ছে ডি, ডি এর ওয়াইফ হচ্ছে টি, ডি এর বোন হচ্ছে এ, ডি এর মা হচ্ছে পি, ডি এর বাবা হচ্ছে বি, পি এর ভাই বা বোন যেটা জানি না, আর এর কোনো ইয়ে জানি না আমি, আর টি এর মা হচ্ছে কে? টি এর মা হচ্ছে ই। তাহলে ই হচ্ছে ডি এর মাদার ইন ল। এইটা ডায়াগ্রাম হতে পারে। বোঝা গেছে কি করে করলাম? বুঝতে পেরেছো? এটা একটা হতে পারে। আমি কিন্তু ডাইরেক্ট রিলেশন দেখে করিনি, আমাকে কিন্তু ক্যান্সেলেশন প্রসেসে যেতে হয়েছে, মেল ফিমেল এই ক্যান্সেলেশন করে আমাকে এগোতে হয়েছে। তাহলে একটা যদি আমি পসিবিলিটি নিই, এস এখানে, এস এখানে, টি এখানে, কারণ দেখো এস এর মাদার ইন ল এ বি সি ডি এর ভেতরে একটাও হবে না, পি কিউ আর এস টির ভেতরেই হবে, কারণ এটা একই রয়ে আছে। এবার রোটাও ম্যাটার করছে কিন্তু। ঠিক আছে, এস যাকে ফেস করছে সে কে? আর এর ব্রাদার ইন ল। এবার আর এর ব্রাদার ইন ল কে? বি। তাহলে এস কাকে ফেস করছে? বি কে ফেস করছে। বি সি এর থার্ড টু দ্য লেফটে আছে, 1 2 3 সি, বি সি এর থার্ড টু দ্য লেফটে আছে। বি আর বি এর সান একই সাথে বসবে, বি এর সান কে? ডি। বি আর বি এর সান একই সাথে বসছে। ডি কাকে ফেস করবে? ডি ডি এর ডটার কিউ কে ফেস করছে। ঠিক আছে, এবার কি বলছে? আর এর নিচ আর ই এর মাঝখানে একটা গ্যাপ। আর এর নিচ আর ই এর মাঝখানে একটা, আর এর নিচ কে? আর এর নিচ হচ্ছে তোমার এ, আর ই এর মাঝখানে একটা গ্যাপ। আর এ কাকে ফেস করবে? এর সিস্টার ইন ল। এর সিস্টার ইন ল কে? টি। তাহলে এর সিস্টার ইন ল যদি টি হয়, এ যদি এখানে হয়, ই তোমার এখানে চলে আসলো। বেশ, খুব সুন্দর বসে গেল। ঠিক আছে, এবার কি বলছে? সি, সি এর গ্র্যান্ড প্যারেন্টকে ফেস করবে না। সি এর গ্র্যান্ড প্যারেন্ট কে আছে? পি আর বি।
তাহলে সি এর গ্র্যান্ড প্যারেন্টকে ফেস না করলে পি কোথায় চলে আসলো, এখানে, আর তোমার আর চলে আসলো তোমার এখানে, ব্যাস আমাদের ডান। এটাই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। তাহলে এখানে যদি আমি ইয়ে করে দিই, এ হচ্ছে তোমার ফিমেল, সি হচ্ছে মেল, ই হচ্ছে তোমার এখানে কি বেরিয়েছে, ই হচ্ছে তোমার মাদার ইন ল ফিমেল, ডি হচ্ছে মেল, বি হচ্ছে মেল, এস হচ্ছে তোমার মেল, কিউ হচ্ছে ফিমেল, টি হচ্ছে তোমার ফিমেল, আরেকটা জানি না, পি হচ্ছে তোমার ফিমেল। বলো বোঝা গেছে? বুঝতে পেরেছো? যদি এইটাতে না হতো তখন কি করতাম, তখন আমি এসটাকে আমি আরেক ঘাট এগিয়ে দিতাম, এসটাকে আমি এখানে, টি কে এখানে ধরে করতাম। যদি এটাতেও না হতো তখন কি করতাম, এস কে এখানে, টি কে এখানে ধরে করতাম। কিন্তু প্রথমটাতেই হয়ে গেল যখন, তখন আর এর কোনো প্রশ্নই নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা চান্সেই হয়ে যাওয়ার কথা, কারণ ব্লাড রিলেশনটাই করতে আমার অনেক টাইম লাগছে। ব্লাড রিলেশনটা করতে যেহেতু টাইম লাগবে, তার জন্য ওইটা আমাদের এই দিকটা, এই পার্টটা সহজ করে দেবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? ব্লাড রিলেশনটা, ব্লাড রিলেশনটা কি করে করলাম আরেকবার বলতে হবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। নিজেরা ট্রাই, নিজে একবার ট্রাই করো, নিজে ট্রাই করে আমি দেখো। এরকম বলেছিলাম কিন্তু ওই বিয়ের পজিশনটা আমার একটু গন্ডগোল ই হয়েছিল। ই ই কে তুমি অন্য কোনো জায়গায় বসাতে পারবে না, ই কে তুমি কোথাও হ্যাঁ, বসাতে, হুম হুম, এখানে এখানে তলার থেকে যেতে হবে, যেহেতু তোমাকে বলে দিয়েছে এস এর ওয়াইফের গ্র্যান্ড প্যারেন্ট পি, তার মানে কি এস থার্ড জেনারেশনে থাকবে, এস এর ওয়াইফও থার্ড জেনারেশনে থাকবে, আবার কিউও থার্ড জেনারেশনে আছে, আবার সিও থার্ড জেনারেশনে আছে। তাহলে কিছু তো একটা কম্বিনেশন লাগাতে হবে, যেহেতু কিউ ডটার বলেছে, তাহলে একটা অ্যাজাম্পশন নিয়ে এগোতে হবে, কিউ ডটার এস এর ওয়াইফ হচ্ছে ওটা, আর কিউ এর ডটারের ভাই হচ্ছে সি, যেহেতু দুজনেই থার্ড জেনারেশনে আছে। বোঝা গেছে? তারপরে কি করে এই যে ক্যান্সেলেশন করতে হবে, রোটা ফলো করতে হবে, যেহেতু এটা এক রোয়ে আছে, তার মানে পি কিউ আর এস টি এর ভেতরেই আছে। এবার মেল ফিমেল ক্যান্সেল করো, যে আনমেরিড তাকে বাদ দাও, তাহলে দেখো যে কে পড়ে থাকছে, দেখা যাচ্ছে যে টি পড়ে থাকছে। এরকম করে করে আর এর ব্রাদার ইন ল, আর কে তুমি কোথায় বছরে ব্রাদার ইন ল পাচ্ছ, যেখানে তোমার আর আনমেরিড। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এগুলো কি সব মেনে নাও তো দাদা? এটা মেনের পাজল, এটা মেন সেট।